ওকে, আচ্ছা, এবার এই ফেস কিকব্যাক যে পড়াইলাম, এই ফেস কিকব্যাকের একটা অ্যাপ্লিকেশন দিই। অ্যাপ্লিকেশন হইল ডিজে। হ্যাঁ হ্যাঁ, ডিজে অ্যালগরিদম। ওকে, আচ্ছা, তো ডয়েস অ্যালগরিদমের প্রবলেম স্টেটমেন্টটা বলি। প্রবলেম স্টেটমেন্টটা হইলো এমন, আপনার কাছে একটা ফাংশন আছে। আচ্ছা, এটা যেহেতু পড়ে আসছেন অলরেডি, বাকিরাও কি পড়ছেন ডয়েস অ্যালগরিদম উদ্দীপ্ত ছাড়া? বাকিরা একটু রেসপন্স করেন। মানে যদি পড়ে আসেন তাহলে হয়তো একটু ফাস্ট টার্ম দিব, নাহলে একটু স্লো যাব। বাকিরা কি কলেই নাই? গড নোজ। ওকে, নো রেসপন্স। এ তো বিপদ, কোনো রেসপন্স না থাকলে তো বিপদ। আচ্ছা ঠিক আছে, আমি যাই, দেখি কতটুকু যাইতে পারি। ওকে, ডয়ের জোজা অ্যালগরিদম হইলো, আপনার কাছে একটা ফাংশন আছে, এই ফাংশনটা ডিফাইন bn টু b1। আচ্ছা, bn মানে কি? bn মানে হলো দ্য সেট অফ অল বাইনারি স্ট্রিংস অফ লেন্থ n। ওকে, আর b1 মানে বুঝতে পারতেছেন, দ্য সেট অফ অল বাইনারি স্ট্রিংস অফ লেন্থ 1। আচ্ছা, তো ডয়ের জোজা অ্যালগরিদম যে কাজটা করে সেটা হইলো, আচ্ছা, অ্যালগরিদমটা কি কাজ করে সেটা না, সরি সরি, ডয়ের অ্যালগরিদমের যে করেসপন্ডিং ফাংশনটা, এই ফাংশনটা হলো এমন একটা ফাংশন, আপনাকে একটা প্রমিস দেওয়া আছে, মানে এরকম একটা ফাংশন আছে, এই ফাংশনের ব্ল্যাক বক্স অ্যাক্সেস আছে আপনার। ব্ল্যাক বক্স অ্যাক্সেস অর্থ হইলো যে এই ফাংশনটাকে আপনি কোয়েরি করতে পারবেন, কিন্তু এই ফাংশনের ভিতরে তাকাইতে পারবেন না। অর্থাৎ কোয়েরি করার অর্থ কি, এই ফাংশনে হয়তো একটা প্রোগ্রাম কেউ একজন লিখছে, একজন আনমিউটেড হয়ে গেছে, এই ফাংশনে একটা প্রোগ্রাম কেউ একজন কম্পিউটারে লিখছে, আপনি কম্পিউটারে সেই প্রোগ্রামটা দেখতে পারবেন না, কিন্তু এই ফাংশনে ইনপুট দিতে পারবেন, আর আউটপুটটা ইনপুট দিলে এই ফাংশনটা আপনাকে একটা আউটপুট দিবে। ওকে, তো আপনার এরকম একটা সিনারিও বা একটা প্রমিস দেওয়া আছে যে দুই ধরনের ফাংশন আছে, দুই ধরনের ফাংশন হতে পারে, ব্যালেন্সড আর কনস্ট্যান্ট, রাইট? ওকে, দুই ধরনের ফাংশন হইতে পারে, এফ বি আর এফ সি। তো ফাংশনটা হলো এরকম, মানে ব্যালেন্সড আর কনস্ট্যান্ট ফাংশনটা এরকম। আচ্ছা, ইকো হইতেছে তাই নাকি? স্যার কেউ স্যার কি স্যার আমার আনমিউটেড মাইকটা হয়ে একটু গেছে? মাঝে মধ্যে হচ্ছে, আমি অফ করে দিয়েছি। আচ্ছা ওকে, ব্যালেন্সড আর কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট ফাংশন, মানে কনস্ট্যান্ট ফাংশন কি করবে, আপনি যা ইনপুটই দেন না কেন, এই কনস্ট্যান্ট ফাংশন সবসময় জিরো আউটপুট দিবে, নাহলে সবসময় ওয়ান আউটপুট দিবে। ওকে, আইদার অলওয়েজ জিরো আউটপুট দেয়, নাহলে অলওয়েজ ওয়ান আউটপুট দেয়। আচ্ছা, আর ব্যালেন্স যে ভার্সনটা, সেই ভার্সনটা হলো অর্ধেক ইনপুটের জন্য জিরো ইনপুট দেয়, জিরো আউটপুট দেয়, আর অর্ধেক ইনপুটের জন্য ওয়ান আউটপুট দেয়। ওকে, তো এক্সাম্পল এক্সাম্পল ধরতে পারেন, পেয়ারিটি ফাংশন একটা ব্যালেন্সড ফাংশন, ঠিক আছে? পেয়ারিটি ফাংশন অর্ধেক ইনপুটের জন্য জিরো দেয়, মানে পেয়ারিটি ফাংশন যদি 2 বিট পেয়ারিটি ফাংশন হয়, তাইলে আমাদের 0 0 জন্য জিরো দেয়, 0 1 এর জন্য ওয়ান দেয়, 1 0 জন্য ওয়ান দেয়, আর 1 1 এর জন্য জিরো দেয়। তো এটা একটা ব্যালেন্সড ফাংশন। আর করেসপন্ডিং যদি আমি অন্য একটা ফাংশন চিন্তা করতাম যে সবকিছুর জন্যই জিরো দেয় বা সবকিছুর জন্যই ওয়ান দেয়, তাহলে সেটা একটা কনস্ট্যান্ট ফাংশন হতো। তো এরকম একটা প্রবলেম আছে, একটা প্রমিস প্রবলেম আছে, যে আপনাকে এই প্রমিস দেওয়া আছে যে আপনাকে যে ফাংশনটা বানায় দিছি সেই ফাংশন বিহেভিয়ার, এই দুইটা বিহেভিয়ারের একটা হবে, এখন বাইর করতে হবে যে ফাংশনটা কি। আচ্ছা, তো এটা ক্লাসিক্যাল স্ট্র্যাটেজি কি হইতে পারে আমরা চিন্তা করি। ক্লাসিক্যাল স্ট্র্যাটেজি হইতে পারে যে
ওয়েল একদম ব্রুট ফোর্স স্ট্র্যাটেজি যেটা, যে আপনি অল পসিবল ইনপুট একটার পর একটা এটার মধ্যে ইনপুট দিতে থাকবেন। হ্যালো, কেউ কিছু বলতেছিলেন? n/2+1টা ইনপুট চেক করলেই হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তো ক্লাসিক্যাল স্ট্র্যাটেজি হইলো আপনি ব্রুট ফোর্স করবেন, ঠিক আছে, একটার পর একটা ইনপুট দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন, তারপর চেক করবেন আউটপুট কি আসে। যদি এটা ব্যালেন্সড হয় তাইলে, এন্ড ইফ ইউ আর ভেরি আনলাকি, তাইলে ধরেন আপনার ইনপুট স্পেসে টোটাল ক্যাপিটাল এন সংখ্যক নাম্বার আছে, ওকে, ক্যাপিটাল এন সংখ্যক বিট স্ট্রিং আছে। যদি এন বিট স্ট্রিং হয়, স্মল এন বিট স্ট্রিং হয়, তাহলে ক্যাপিটাল এন হবে 2^স্মল n, ওকে। তো তাইলে আপনি একটার পর একটা ইনপুট দিতেই থাকবেন। যদি ধরলাম ফাংশনটা ব্যালেন্সড, অর্ধেকে 0 দেয় অর্ধেকে 1 দেয়, তো এমন সিনারিও হইতে পারে আপনি যে ইনপুট দিতেছেন একদম প্রথম অর্ধেক, অর্থাৎ n/2টা, প্রথম n/2 এর প্রত্যেকটা ইনপুটই সে 0 দিছে, ধরলাম ফাংশনটা ব্যালেন্সড। কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিওতে তো এটা হইতে পারে, রাইট, যে ইনপুট দিতেছেন এন্ড ইউ আর ভেরি আনলাকি, প্রথম প্রত্যেকটা ইনপুটই 0 পায় গেছেন, তাইলে আপনাকে আর একটা ইনপুট চেক করতে হবে। যদি এমন হয় যে ধরেন আপনি ফার্স্ট ইনপুট দিয়েছেন 0 পাইছেন, সেকেন্ড ইনপুটে 1 পাই গেছেন, তাহলে তো আপনি শিওর যে এটা ব্যালেন্সড। কারণ যদি কনস্ট্যান্ট হইতো তো কখনোই তো ডিফারেন্ট আউটপুট পাইতেন না, সবসময় সেম আউটপুটই পাইতেন। অথবা ধরেন এরকম সিনারিও যে প্রথম দুইটা 0 পাইছেন তারপরটা 1 পাইছেন, রাইট, তাইলেও আপনি শিওর যে এটা ব্যালেন্সড, কারণ কনস্ট্যান্ট হইলে সবসময় 0 দিত, নাহলে সবসময় 1 দিত। তো তাইলে এই যে ডিফারেন্ট আউটপুট, একবার 0 পাইছেন একবার 1 পাইছেন, এই ডিফারেন্ট আউটপুট ওয়ার্স্ট কেসে কখন ঘটতে পারে? যখন আপনি প্রথম ধরেন আপনার এরকম স্ট্রিং আছে 16টা স্ট্রিং আছে কথার কথা, প্রথম 8টা স্ট্রিং এ 0 আউটপুট দিছে, তারপরে 9 নাম্বার স্ট্রিং এ যে 1 আউটপুট দিছে, ঠিক আছে। দিস উড বি দা ওয়ার্স্ট কেস সিনারিও, যে আপনাকে n/2+1 বার কোয়েরি করতে হবে। আচ্ছা, আমরা এখানে কি প্রবলেমটা কি মিনিমাইজ করার চেষ্টা করতেছি? আমরা মিনিমাইজ করার চেষ্টা করতেছি যে এই ফাংশনটাকে সবচেয়ে কম বার কোয়েরি করে এই প্রবলেমটা সলভ করা। প্রবলেমটা কি, যে বের করা যে ফাংশনটা ব্যালেন্স নাকি কনস্ট্যান্ট। তো ক্লাসিক্যালি আপনি যদি ডিটারমিনিস্টিক সলিউশন চান, ওকে, এখানে একটা ওয়ার্ড আছে ডিটারমিনিস্টিক, যদি ডিটারমিনিস্টিক সলিউশন চান, রাইট, যদি ডিটারমিনিস্টিক সলিউশন চান তাহলে আপনাকে an/2+1 বার কোয়েরি করতে হবে ইন দা ওয়ার্স্ট কেস, হুইচ ইজ অর্ডার অফ n, আর ক্যাপিটাল N যেহেতু 2^n, মানে অর্ডার অফ 2^n, মানে এক্সপোনেনশিয়াল ইন দা নাম্বার অফ বিটস, যদি ডিটারমিনিস্টিক সলিউশন চান। আচ্ছা, এর চেয়ে বেটার করা সম্ভব না, ক্লাসিক্যালি ডিটারমিনিস্টিক সলিউশনের জন্য এর চেয়ে বেটার করা সম্ভব না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা প্রিমিটিভ ইন্ট্রোডিউস করব। সেই প্রিমিটিভটা হইল প্রবাবিলিস্টিক অ্যালগরিদমস। আচ্ছা, প্রবাবিলিস্টিক অ্যালগরিদমের প্রিমিটিভটা কি? প্রবাবিলিস্টিক অ্যালগরিদমের প্রিমিটিভটা হলো এই যে আমরা ডিটারমিনিস্টিক সলিউশন চাই বলি, যে আমি একদম শিওরলি জানতে চাই এই এই আউটপুটটাই, মানে এক্সাক্ট আউটপুটটা কি শিওরলি জানতে চাই। এই শিওরলির যে কনসেপ্টটা, এটা আমরা ফালাই প্রবাবিলিস্টিক অ্যালগরিদমে, ওকে। তো প্রবাবিলিস্টিক অ্যালগরিদম হলো এমন একটা অ্যালগরিদম যেটা সাকসিড করবে উইথ সাম প্রবাবিলিটি পি, ওকে। এইটাই এক লাইনে যদি বলি, আইডিয়াটা এরকম, প্রবাবিলিস্টিক অ্যালগরিদম হলো এটার মধ্যে কিছু ইনহেরেন্ট র্যান্ডমনেস আছে, যে এটা সাকসিড করতেও পারে নাও পারে, সাকসেসের প্রবাবিলিটি হলো পি, ওকে। এবং এই সাকসেসের প্রবাবিলিটি ধরেন ইনপুটের যে সাইজ সেটার উপর ডিপেন্ড করতে পারে, অর্থাৎ আপনি কত কত সাইজের ডাটার উপর কাজ করতেছেন, কতগুলা নাম্বার নিয়ে কাজ করতেছেন, এটসেট্রা। মানে কোন একটা ইনপুট প্যারামিটার উপর আপনার এই প্রবাবিলিটি অফ সাকসেসটা করতে পারে, ডিপেন্ড করতে পারে, ওকে। আচ্ছা, এখন প্রবাবিলিস্টিক অ্যালগরিদমে আমরা একটা কাজ করি, সেটা হইলো ডিটারমিনিস্টিক অ্যালগরিদমে কি বলি? ডিটারমিনিস্টিক অ্যালগরিদমে বলি আচ্ছা এই অ্যালগরিদম রান করছি, দিস ইজ দ্য সলিউশন অফ দিস অ্যালগরিদম নাও। প্রবাবিলিস্টিক অ্যালগরিদম আমরা বলি দিস ইজ দ্য সলিউশন টু দিস অ্যালগরিদম উইথ প্রবাবিলিটি এত, বা উইথ কনফিডেন্স এত।
যেমন আমি বলতে পারি যে আমার কাছে এমন একটা অ্যালগরিদম আছে যেটা সাকসিড করে উইথ প্রবাবিলিটি 70%। তো ওই অ্যালগরিদম একটা সংখ্যা আউটপুট দিছে। তো প্রবাবিলিটি অ্যালগরিদম হইলে হয়তো আমি আমি এরকম একটা স্টেটমেন্ট বলবো যে দিস নাম্বার ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম উইথ প্রবাবিলিটি ধরেন 70%, অথবা আই এম 70% কনফিডেন্ট দ্যাট দিস নাম্বার ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। ওকে, তো একটা প্রবাবিলিস্টিক অ্যালগরিদম যদি সাম প্রবাবিলিটি অফ সাকসেস থাকে, এই ওই অ্যালগরিদমটা মাল্টিপল টাইমস রান করে আপনি আপনার সাকসেস প্রবাবিলিটি বাড়াতে পারেন। ওকে, ধরেন আপনার কোন একটা অ্যালগরিদম আছে যেটা প্রবাবিলিটি অফ সাকসেস পি, অথবা যেটা প্রবাবিলিটি অফ ফেইলিওর এফ, এবং এই অ্যালগরিদমটা আপনি দুইবার রান করলেন, তো দুইবারই ফেল করবে, এটা প্রবাবিলিটি কত? এফ স্কোয়ার। ওকে, মানে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনার কাছে একটা অ্যালগরিদম আছে যেটা নাম্বার জেনারেট করে, ইভেন নাম্বারও জেনারেট করতে পারে, অড নাম্বারও জেনারেট করতে পারে। আচ্ছা, ইভেন নাম্বার জেনারেট করার প্রবাবিলিটি ধরলাম হাফ, 50-50 কথার কথা। তো আপনি একটা ইভেন নাম্বার চান, তো একটা অ্যালগরিদম রান করলেন, রান করে ধরেন এটা একটা অড নাম্বার দিল, আবার রান করলেন, তো দুইবারই ফেল করবে, অর্থাৎ দুইবারই অড নাম্বার জেনারেট করবে, এটা প্রবাবিলিটি কত? হাফ স্কয়ার, 1/4 রাইট? হ্যাঁ হ্যাঁ, 1/4, রাইট, হাফ স্কয়ার। ধরেন আপনি এন বার রান করলেন, এন বার রান করার পরে এন বারই ফেল করলো, তাইলে ওইটা প্রবাবিলিটি কত? ওইটা প্রবাবিলিটি হলো f টু দি পাওয়ার n হবে। এবং এফ যেহেতু এক চেয়ে ছোট একটা সংখ্যা হবে, আপনি কি বুঝতেছেন যে যতবার রান করবে এটা তত ছোট হইতে থাকবে? ধরেন 0.1 স্কয়ার কি 0.1 এর চেয়ে ছোট হয় না? 0.01 হয়, ঠিক আছে? তো ধরেন তাইলে আপনি ধরেন সাকসিড করতে চান উইথ সাম প্রবাবিলিটি এস, তাইলে আপনাকে কতবার রান করা লাগবে? ধরেন আমি আমি একটা ইভেন নাম্বার জেনারেট করতে চাই উইথ 99% প্রবাবিলিটি যে অ্যাটলিস্ট একটা ইভেন নাম্বার জেনারেট হবে, তাহলে আমার কতবার রান করা লাগবে? তো তাইলে আমি কতবার রান করা লাগবে এটা বের করতে হইলে আমি কি করব? হাফ টু দি পাওয়ার n ইকুয়ালস টু 99% সেট করব। 99% মানে 0.99, ওখান থেকে n বের হয়ে যাবে। ওকে, যদি আমি জেনারেল অ্যানালাইসিস করি তাইলে আমার f টু দি পাওয়ার n সমান সমান s সেট করব, তাইলে n হবে হইল log s বাই log f। ওকে, তো দিস ইজ অর্ডার অফ log s, মানে আপনার কাছে যদি একটা অ্যালগরিদম থাকে, একটা প্রবাবিলিস্টিক অ্যালগরিদম থাকে যেটা যেটা উইথ সাম সার্টেনটি, মানে উইথ সাম সার্টেনটি সাকসিড করতে পারে, তাইলে আপনি লগারিদমিক অ্যামাউন্ট অফ টাইমস রান করে আপনি যেই যেই সাকসেস প্রবাবিলিটি চান, সেই সাকসেস প্রবাবিলিটি লগারিদমিক টাইমস রান করে আপনি ইয়া করে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে এখানে প্রবাবলি আমি একটা ভুল করছি, আমি হলো হাফ টু দি পাওয়ার 0.99 লিখছি, মানে আমার এখানে ফেইলিওর একটা লেখা উচিত ছিল, 1 মাইনাস 0.99 লেখা লাগতো, আর এখানে 1 মাইনাস এস লেখা লাগতো। 1 মাইনাস এস কেন লিখতেছি বুঝতেছেন? ওই যে আমি বলছিলাম যে এন বার রান করছে, এন বারে অড পাইছি, ওইটা তো একটা ওইটা তো ফেইলিওর সিনারিও, রাইট? তো এনিওয়ে, আচ্ছা, তো এই অ্যানালাইসিসে কেন গেলাম? এই অ্যানালাইসিসে গেলাম এই কারণে যে আমার আমার যদি একটা প্রবাবিলিস্টিক অ্যালগরিদম থাকে, তাহলে ওই প্রবাবিলিস্টিক অ্যালগরিদমটাকে আমি মাল্টিপল টাইমস রান করে একটা নির্দিষ্ট লেভেল অফ কনফিডেন্সে পৌঁছায় যাইতে পারি, যে নির্দিষ্ট লেভেল অফ কনফিডেন্স এনাফ হইতে পারে আমার জন্য। যেমন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম কি? ডিটারমিনিস্টিক অ্যালগরিদম বেসিক্যালি বলে যে আমি উইথ 100% সার্টেনিটি জানতে চাই যে অ্যান্সারটা কি। প্রবাবিলিস্টিক অ্যালগরিদম বলে যে আচ্ছা আমার 100% সার্টেনিটি লাগবে না, আমার 99.9% সার্টেনিটি হলেই হবে। তো অনেক অ্যাপ্লিকেশনে এই 100% আর 99.9% একই রকম বিহেভিয়ারই দেখাইতে পারে। তো উই মাইট বি কন্টেন্ট উইথ 99% অ্যাকুরেসি, কিন্তু 99.9% অ্যাকুরেসির এই যে একটা ছোট ছোট পরিমাণ স্ল্যাক আছে, এই স্ল্যাকটা ব্যবহার করে আমরা আরো এফিশিয়েন্ট অ্যালগরিদম ডিজাইন করতে পারি। ওকে, এটার এক্সাম্পল দেই, যেমন ডয়েল ডোজার অ্যালগরিদম একটা প্রবাবিলিস্টিক সলিউশন আছে। প্রবাবিলিস্টিক সলিউশন কি? প্রবাবিলিস্টিক সলিউশন হইলো
আমি যে নাম্বার ইনপুট দিব, ধরলাম আমার কাছে দুইটা ফাংশন আছে, আইদার ব্যালেন্সড অর কনস্ট্যান্ট। ঠিক আছে, আই হ্যাভ টু ফাংশনস। একটা ফাংশন মানে ওয়েল আই হ্যাভ ওয়ান ফাংশন, যে ফাংশনটা ব্যালেন্সড হইতে পারে কনস্ট্যান্ট হইতে পারে। আচ্ছা, টু ফাংশনস না বলি, ওয়ান ফাংশন যেটা ব্যালেন্সড হইতে পারে কনস্ট্যান্ট হইতে পারে। ব্যালেন্সড হইতে পারে, কনস্ট্যান্ট হইতে পারে, এটা চেক করতেছি। তো আমি এখন যেটা করব যে র্যান্ডমলি এফ এর র্যান্ডম সংখ্যা নিয়ে নিয়ে এফ এর মধ্যে ইনপুট দিব। ঠিক আছে, র্যান্ডমলি একটা বিট স্ট্রিং ইনপুট দিলাম, ওইটার মধ্যে ইনপুট দিলাম, আউটপুট পাইলাম হইলো, ধরলাম 0 পাইলাম। ঠিক আছে, আচ্ছা আমি যদি র্যান্ডমলি একটা স্ট্রিং নিয়ে এফ এর মধ্যে ইনপুট দেই, যদি এফ ব্যালেন্সড হয়ে থাকে তাইলে আউটপুটে 0 পাবো, এটা প্রবাবিলিটি কত? হাফ। রাইট, হ্যাঁ হাফ। অথবা এরকম চিন্তা করেন যে মানে আমি পয়েন্ট অফ র্যান্ডম প্রবাবিলিটিটা হাফ ইজ। আমি র্যান্ডমলি তিনটা স্ট্রিং নিয়ে মানে আচ্ছা আইডিয়াটা কাইন্ড অফ এরকম, ধরেন আপনি র্যান্ডমলি তিনটা স্ট্রিং নিয়ে এর মধ্যে ইনপুট দিছেন, তিনটার জন্যই 0 আউটপুট পাইছেন। এখন এই 0 আউটপুট দেখে যদি আপনাকে বেট করতে বলতাম যে এফটা ব্যালেন্স নাকি কনস্ট্যান্ট, আপনি কিসের উপর বেট করতেন? কনস্ট্যান্টের উপর বেট করতেন না? মানে আমি কি মোটিভেশনটা বুঝাইতে পারতেছি? যে আমি যদি ধরেন আমার ডিটারমিনিস্টিক সলিউশনের জন্য তো ধরেন 16টা ইনপুট, 16টা পসিবল বাইনারি স্ট্রিং আছে ইনপুট হিসাবে, আমাকে 8+1টা চেক করতে হবে, 9টা স্ট্রিং চেক করতে হবে, কিন্তু আমি প্রথম 3টা স্ট্রিং এ 0 পাইছি। তাইলে আমার মধ্যে তো আমাকে যদি বেট করতে বলতো তাহলে তো আমি বেট করতাম যে আচ্ছা এই ফাংশনটা হয়তো ব্যালেন্স না, এই ফাংশনটা হয়তো কনস্ট্যান্টই হবে। ওকে, মানে হয়তো কনস্ট্যান্টই হবে। নাইলে আমি র্যান্ডমলি 3টা ইনপুট দিলাম, হয়তো সিকোয়েন্সিয়ালও দিই নাই, র্যান্ডমলি দিছি, র্যান্ডমলি 3টা ইনপুট দিলাম, এই 3টা ইনপুটের এই র্যান্ডম 3টা ইনপুটের জন্যই টানা 0 পেয়ে গেছি, মানে দিস ইজ আনলাইকলি, দিস ইজ হাইলি আনলাইকলি। তাহলে হয়তো আমি ব্যালেন্সের দিকেই বেট করতাম। ওকে, ধরলাম এই এই ফাংশনটা ব্যালেন্সড, তাহলে র্যান্ডম 3টা স্ট্রিং এর ইনপুটের জন্য 3টাই 0 পাবো। এটা প্রবাবিলিটি কত? এটা প্রবাবিলিটি ½ হইতো না? বুঝতে পারতেছেন? মানে আমি ধরে নিচ্ছি যে এটা ব্যালেন্সড, কনস্ট্যান্ট হলে তো প্রবাবিলিটি 1ই হইতো। ধরে নিচ্ছি ব্যালেন্সড, একটা ব্যালেন্সড ফাংশনের মধ্যে র্যান্ডমলি তিনটা বাইনারি স্ট্রিং ইনপুট দিছি, আউটপুট হিসাবে 3টাই 0 পাবো, এটা প্রবাবিলিটি তো ½ হইতো, রাইট? হ্যালো, আছেন? আছি স্যার। আচ্ছা, বুঝতে পারতেছেন কি বলতেছি না হারায় গেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ধরলাম আমি তাইলে জানতে চাই যে আমি উইথ 99% সিউরিটি জানতে চাই যে ফাংশনটা ব্যালেন্স নাকি কনস্ট্যান্ট। তো 99% সিউরিটিতে যদি জানতে চাই তাহলে আমাকে আসলে দেখবেন যে 8 বার কোয়েরি করা লাগবে না, মানে তাইলে আমার বেসিক্যালি আই নিড টু ফাইন্ড এ নাম্বার n ফর which 99% surety 0.99 equals to 0.01। এটা একটু সলভ করে বলতে পারবেন যে n এর ভ্যালু কত আসে? আচ্ছা আমি সলভ করি। স্যার লগ হাফ বেস 0.01, রাইট? হ্যাঁ, লগ 6.643। ওকে, 6.643 মানে 7, অ্যারাউন্ড 7। মানে 7টা কোয়েরি করে আমি 99% সিউরিটিতে বলে ফেলতে পারবো যে ফাংশনটা ব্যালেন্স নাকি না। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন যে দিস ইজ নট ইনপুট সাইজ ডিপেন্ডেন্ট। মানে আপনার ইনপুট স্পেস যদি ধরেন 100 বিট বাইনারি স্ট্রিং, ওই 100 বিট বাইনারি স্ট্রিং এর মধ্যে আপনি জাস্ট 7টা বাইনারি স্ট্রিং কোয়েরি করলেই 99% সিউরিটিতে বলে ফেলতে পারবেন যে আমার ইয়াটা কত, যে এইটা ব্যালেন্স নাকি কনস্ট্যান্ট।
যদি 99.9% চান তাহলে হয়তো 8টা 9টা লাগতে পারে, যদি স্যার, 99.99% চান তাহলে হয়তো 10টা লাগবে। হ্যাঁ, স্যার 100 বিট বাইনারি স্ট্রিং নাকি 100টা বাইনারি স্ট্রিং? 100 বিট। কারণ এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন যে আমার ইনপুটের সাইজ কত এটার উপর কিন্তু এই ক্যালকুলেশনটা ডিপেন্ড করে না। মানে n কি হইল, ওকে, মানে আমার n কি, n হইল log of 0.01 divided by log of half। এখানে কিন্তু কোথাও আমার স্ট্রিং এর লেন্থ নাই এই ফর্মুলার মানে মধ্যে। ওইটাই স্যার বলতেছি, মানে 100 বিট বাইনারি স্ট্রিং বলতে বোঝায় না যে আমাদের স্ট্রিং এ 100টা বিট আছে, নট হ্যাঁ দ্য হ্যাঁ, তার মানে আমার ইনপুট স্পেস 2 টু দি পাওয়ার 100। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তো আচ্ছা, আমি হয়তো এটা বোঝাতে চাচ্ছি যে তাইলে ক্লাসিক্যালি চেক করতে হইলে আমার কয়টা চেক করা লাগতো, 2 টু দি পাওয়ার 99 প্লাস 1টা চেক করা লাগতো। কিন্তু এই প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচে গেলে আমি যদি জাস্ট 99% কনফিডেন্স চাই বা জাস্ট 99.9% কনফিডেন্স চাই, এইটা আমি 8টা থেকে 10টা স্ট্রিং চেক করে বলে দিতে পারি, হুইচ ইজ এ হিউজ অ্যাডভান্টেজ। ঠিক আছে, যদি এখানে একটা ক্যাচ আছে যে ডিটারমিনিস্টিক্যালি জানি নাই, কিন্তু আমার অনেক অ্যাপ্লিকেশন হয়তো আমার এত সিউরিটির দরকার নাই, 99.9% কনফিডেন্স উড বি গুড এনাফ ফর মি। ওকে, তো এইটাই আর কি প্রবাবিলিস্টিক অ্যালগরিদমের পাওয়ার, যে প্রবাবিলিস্টিক অ্যালগরিদম কি আপনাকে ডিটারমিনিস্টিক সলিউশন হয়তো দিবে না, ঠিক আছে, 100% সার্টেনটি হয়তো দিবে না, কিছু পরিমাণ আনসার্টেনটি থেকে যাবে, কিন্তু ওই কিছু পরিমাণ আনসার্টেনটি রেখে এটা ড্রাস্টিক্যালি আপনার কম কোয়েরি ব্যবহার করে আপনাকে সলিউশনটা বলে দিতে পারে। ওকে, আচ্ছা, তো এইটা গেল প্রবাবিলিস্টিক অ্যালগরিদমের কনসেপ্টটা। এখন আপনাদের টাইম শেষ, আপনাদের কি ক্লাস আছে এটার পরে? আমার স্যার তীব্র স্যারের ক্লাস আছে। আরে আচ্ছা, 10 মিনিট আছে, 10 মিনিটে আচ্ছা হয়তো করতে পারবো। 10 মিনিট আসলে নাই, মানে টেকনিক্যালি ক্লাস শেষ, কিন্তু এই সমস্যা নেই স্যার, দেখিয়ে ফেলুন স্যার এরকম করা যায় যে দেখিয়ে ফেলুন স্যার, 10 মিনিট হ্যাঁ সমস্যা নেই, আমরা তো আরেকটা তো ক্লাস জয়েন করবো। আচ্ছা, না তাহলে তো 10 নেক্সট মিনিটে ক্লাস হবে থেকে না, বলুন থাক, স্যার। এটা নেক্সট ক্লাসে বলবো। স্যার এরকম করা যায়, মানে আমার আপনার সেকশনের আগের টাইম স্লটটা পুরো ফাঁকা, সো আপনি যদি চান যে এর আগের টাইম স্লট এই টাইম মিলাই করতে নেক্সট ক্লাসে এটা হ্যাঁ করতে স্যার, পারেন আমার যদি প্রবলেম নেই, বাকিদের আমার ক্লাস আগের না ক্লাস থাকে আর কি। আমার জন্য সেটা ভালোই হয় যদি বাকিদের আগের স্লট খালি থাকে। সাহিল প্রবাবলি করতে পারবে না, ওর একটা ক্লাস আছে আগের স্লটে। স্যার আমার আগের স্লট ফাঁকা আছে। আচ্ছা আমি একটা অ্যাটেম্প্ট নেই, হয়তো 10 মিনিটে হয়ে যেতে পারে, নাইলে এটা আবার ইয়া করাটা টাফ হবে। ওকে, আচ্ছা, এখন হইলো এই ডয়েস-ডজার অ্যালগরিদম আমি ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ বললাম, প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ বললাম, এখন এটা কোয়ান্টাম অ্যাপ্রোচ বলবো। ওকে, কোয়ান্টাম অ্যাপ্রোচ হইলো, কোয়ান্টাম অ্যাপ্রোচে এটা একটা কোয়েরি, একটা সিঙ্গেল কোয়েরি দিয়ে সলভ করা সম্ভব। ওকে, তো সলিউশনটা কাইন্ড অফ এইরকম, আমাদের যে ডয়েস-ডজার যে ফাংশনটা, ওই ফাংশনটার করেসপন্ডিং আমি একটা ফেজ কিকব্যাক ইউনিটারি বানাবো। ওকে, তো আচ্ছা, তাইলে আমার ভাই উফ, এই মাইকিং এর জন্য আর চিন্তা করতে পারি না। ওকে, আচ্ছা, এটা যদি ব্যালেন্সড হয়, চিন্তা করেন, আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে ডেমনস্ট্রেট করি। যদি ব্যালেন্সড হয়, অর্থাৎ এফ অফ এক্স যদি সবসময় 0 হয়, তাইলে এটা কি করবে, এক্স কে এক্স ম্যাপ করবে, অর্থাৎ ইনপুটে কোনো চেঞ্জ করবে না। ঠিক আছে, আর যদি এফ অফ এক্স সবসময় 1 হয়, তাহলে এক্স কে সবসময় -1 এ ম্যাপ করবে। ওকে, এইটাও আসলে টেকনিক্যাল ইনপুটকে চেঞ্জ করে না, মানে যেহেতু সব নাম্বারকে ওইটার মাইনাসে ম্যাপ করতেছে, ইন সাম সেন্স এটা চেঞ্জ করে না। আর যদি ব্যালেন্সড হয়, তাইলে অর্ধেককে মাইনাসে ম্যাপ করবে, অর্ধেককে প্লাসে ম্যাপ করবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল ফাংশন নিয়ে কাজ করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমরা
প্যারিটি ফাংশনটা নিয়ে কাজ করি। ওকে, তো আমি এরকম একটা ইনপুট স্টেট বানাইলাম, অর্থাৎ অল পসিবল যে ইনপুট স্টেট সেটা বানাইলাম। প্যারিটি ফাংশনের ইনপুট কি কি হতে পারে? 0 0 0 1 1 0 1 1। তো আমরা কোয়ান্টাম কম্পিউটারে এই সব পসিবল ইনপুটের সুপারপজিশন যেটা হয় সেটা বানিয়ে দিলাম। এটা বানানোর পর এবার প্যারিটি ফাংশনের ফেজ কিকব্যাকের মধ্যে রান করাইলাম, মানে প্যারিটি ফাংশন যে ফেজ কিকব্যাক ইউনিটারি সেটা এটার উপর রান করলাম। রান করলে আউটপুট সেটটা কি হবে বলতে পারবেন? এইটা হবে না, দেখেন তো। 0 0 কিসে ম্যাপ করবে? 0 0 করেসপন্ডিং প্যারিটি কত? 0, তাইলে প্লাস 0 0 তে ম্যাপ করবে। ভাই হোলি শিট। আচ্ছা, 0 1 এ প্যারিটি কত? 1, তাহলে এটাকে মাইনাস, আচ্ছা এটাকে তাইলে মাইনাস 0 1 এ ম্যাপ করবে। 1 0 প্যারিটি কত? মাইনাস, এটা মাইনাস 1 0 তে ম্যাপ করবে। আর 1 1 এর প্যারিটি হলো 0, তাহলে এটা প্লাস 1 1 এ ম্যাপ করবে। এই লাইনটা কেমনে লিখছি বুঝছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে। কম্পেয়ার টু দ্যাট, ধরেন প্যারিটি ফাংশনের পরিবর্তে যদি অন্য একটা ফাংশন থাকে যেটা ব্যালেন্সড, ধরেন ব্যালেন্স এমন ফাংশন সে সব কিছুতে 0 আউটপুট দেয়, তাইলে তাইলে কি 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 ইয়া পাইতাম? আউটপুট হিসাবে কি কি পাইতাম? এখানেও প্লাস পাইতাম, এখানেও প্লাস পাইতাম, এখানেও প্লাস পাইতাম, এখানেও প্লাস পাইতাম, রাইট? তো এইটা তো অরিজিনাল, আমার অরিজিনাল স্টেটের ইকুইভ্যালেন্ট, রাইট? অথবা চিন্তা করেন যে এমন একটা ব্যালেন্স ফাংশন যেটা 1 আউটপুট দেয়, তো এইটা কি হইতো? এটার জন্য জাস্ট একটা কনস্ট্যান্ট মাইনাস ফেজ আসতো। রাইট রাইট, একটা কনস্ট্যান্ট মাইনাস ফেজ আসতো, অর্থাৎ এখানেও মাইনাস আসতো, এখানেও মাইনাস আসতো, এখানেও মাইনাস আসতো, এখানেও মাইনাস আসতো। এই স্টেটটাও আসলে আগের স্টেটের ইকুইভ্যালেন্ট। কেন? কারণ এই স্টেটের সাথে আগের স্টেটের রিলেশন একটা গ্লোবাল ফেজ, মানে আমাদের এই সব আগের স্টেটটাকে যদি আমি আলফা এই নাম দেই, তাহলে দিস স্টেট উইল বি মাইনাস আলফা। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে তো গ্লোবাল ফেজ ম্যাটার করে না, হ্যাঁ রাইট? তো এইটাই তো, অর্থাৎ ইন সাম সেন্স আপনার এই যে এই স্টেটটার একটা নাম দেই আমি, এই স্টেটটাকে বলি অল ইনপুট স্টেট। এই স্টেটটাকে অল ইনপুট স্টেট বলি। তো আমার ব্যালেন্স যে ফাংশন গুলা, ব্যালেন্স ফাংশনের করেসপন্ডিং যে ফেজ কিকব্যাক ইউনিটারি, এই ব্যালেন্স ফাংশনের করেসপন্ডিং ফেজ কিকব্যাক ইউনিটারিটা এই অল ইনপুট স্টেটকে চেঞ্জ করে না। ওকে, অল ইনপুট স্টেটকে অল ইনপুট স্টেটের মতোই রাখে, কিন্তু যদি, সরি কি বলতেছি, কনস্ট্যান্ট ফাংশনের ফেজ কিকব্যাক ইউনিটারি গুলা অল ইনপুটকে অল ইনপুটের মতোই রাখে, কিন্তু ব্যালেন্সটা চেঞ্জ করে দেয়। ব্যালেন্সটা হইলো কিছু জায়গায় প্লাস দিবে, আবার কিছু জায়গায় মাইনাস দিবে, এবং ব্যালেন্স হইলে সমান সমান জায়গায় প্লাস আর সমান সমান জায়গায় মাইনাস থাকবে, রাইট? কারণ ব্যালেন্স মানে তো কি, অর্ধেকের উপর 0 অর্ধেকের উপর 1, তার মানে অর্ধেকের উপর প্লাস ফেজ আসবে, অর্ধেকের উপর মাইনাস ফেজ আসবে। আচ্ছা, এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই দুইটা যে স্টেট লিখলাম, এই দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট নেন, এই দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট কত হবে? জিরো আই গেস। হ্যাঁ 0 হবে, কারণ মানে কম্পিউটেশনাল বেসিসে যেহেতু প্রকাশ করা, আপনি জাস্ট করেসপন্ডিং অ্যামপ্লিটিউড গুলো গুণ দিয়ে যোগ দিবেন। তো যেহেতু সমান সমান পরিমাণ প্লাস আর মাইনাস আছে নিচের স্টেটটাতে, তাহলে ইনার প্রোডাক্ট 0 হবে। অর্থাৎ এই ফেজ কিকব্যাক ইউনিটারিটা অল ইনপুট স্টেটে অ্যাপ্লাই করার পর যে স্টেটটা পাওয়া যায়, এটা হইল অর্থোগোনাল টু অরিজিনাল স্টেট। আচ্ছা, এবার একটা জিনিস করব, সেটা হইল, আচ্ছা এই অল ইনপুট স্টেটটা বানায় কেমনে? আচ্ছা, এই একটা রেজাল্ট আমরা মাথায় রেখে নিলাম, মাথায় রাখলাম। আচ্ছা, এটা একটা নাম দিই, এই স্টেটটা একটা নাম দিই, এই স্টেটটার নাম দিলাম। স্যার যাওয়া লাগবে কিন্তু। আচ্ছা
আচ্ছা আপনি যান, আমি রেকর্ডিং করে রাখি, ভালো রেকর্ডিংটা দেখে নেন। আচ্ছা, বাকিরা কি থাকতে পারবেন? জি স্যার, জি স্যার। ঠিক আছে, এই স্টেটের একটা নাম দিলাম আলফা প্রাইম। তো আপনার এই অল ইনপুট স্টেটটা বানায় কেন? এই অল ইনপুট স্টেটটা দেখে মনে হইতে পারে এই অল ইনপুট স্টেটটা বানানো হয়তো অনেক কঠিন, ঠিক আছে, অনেকগুলা স্টেটের সুপারপজিশন বানানো লাগবে, কিন্তু এই অল ইনপুট স্টেটটা বানানো আসলে অনেক সহজ। এটা দেখাই। আপনি যদি দুইটা প্লাস স্টেটের টেনসর প্রোডাক্ট নেন, তাইলে এই অল ইনপুট স্টেটটা তৈরি হয়ে যাবে। এমনি দেখেন, প্লাস স্টেটকে আমরা এমনি লিখতে পারি 0 প্লাস Divided by 1 root 2. বাই রুট 2 টেনসর প্রোডাক্ট 0 প্লাস 1 ডিভাইডেড বাই রুট 2। তো যদি গুণ দেন, গুণ দিলে কি পাবেন? 1 বাই রুট 2 1 বাই রুট 2, বাইরে নিলে 2 থাকবে, 0 সাথে 0 আসবে, স্যার 0 এটা সাথে 1 আসবে, বেল 1 এর ছিল সাথে না? 0 আসবে, 1 এর সাথে 1। হ্যাঁ, স্যার স্যার এরকম একটা কি বেল বললেন? স্টেট ছিল না স্যার? 0 0 0 1 1 0 1। রিয়েল স্টেটে ও 0 হ্যাঁ 0 প্লাস sorry, 1 sorry. 1 বাই রুট 2 ছিল। ওকে, তো দুইটা প্লাস স্টেট গুণ দিলে বেসিক্যালি আপনার 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ 2 বিটের যতগুলো কম্বিনেশন সম্ভব সবগুলো কম্বিনেশন সুপারপজিশনে চলে আসে। ওকে, এবং দুইটা প্লাস স্টেট আমরা কেমনে বানাইতে পারি? ধরেন 0 উপর যদি হ্যাডামার্ড অ্যাপ্লাই জি করি তাহলে স্যার। প্লাস পাওয়া যায়, আর একটা 0 উপর যদি হ্যাডামার্ড অ্যাপ্লাই করি তাহলে প্লাস পাওয়া যায়। অর্থাৎ আমার যে অল জিরো স্টেটের উপর যদি দুইটা হ্যাডামার্ড অ্যাপ্লাই করি তাইলে আমি অল ইনপুটের সুপারপজিশন পেয়ে যাব। ডাজ দিস মেক সেন্স? এখানে আমি একটা ভুল করছি, নরমালাইজেশন কনসেপ্টটা ঠিক লিখি নাই, 1/4 লিখছি, 1/2 হবে। জি বুঝতে স্যার। পারছেন কি হচ্ছে? তাইলে আমার যে অল ইনপুট স্টেট বা আলফা, আমি যে স্টেটটার নাম দিছি, এই আলফা স্টেটটা বানানো খুব সহজ। এই আলফা স্টেটটা বানাবো হইলো আমার অল জিরো স্টেটের উপর প্রত্যেকটার উপরে হ্যাডামার্ড অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের ফেস কিকব্যাকের আলোচনায় ফেরত আসি। তো ফেস কিকব্যাকের আলোচনায় যেটা দেখলাম যে আমরা যদি অল ইনপুট স্টেটের উপর কোনো ব্যালেন্সড ফাংশনের ফেস কিকব্যাক অ্যাপ্লাই করি, তাইলে যে স্টেটটা পাবো ওই স্টেটটা অরিজিনাল যেই অল ইনপুট স্টেট ছিল সেটার উপর পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের সিচুয়েশন কি? আমাদের হোয়াট ইজ দ্য কারেন্ট সিনারিও হইলো আবার অল ইনপুট স্টেট আছে, এটার উপর আমি ফেস কিকব্যাক ইউনিটারি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে আলফা প্রাইম নামক একটা স্টেট পাইছি, এটা নাম দিচ্ছি আমি আলফা প্রাইম। এখন আমি এই আলফা প্রাইম থেকে বের করতে চাই বলতে আমি তো আসলে ভিতরে দেখতে পারবো না, মানে আলফা প্রাইমের ভিতরে কি আছে সেটা দেখতে পারবো না, বাইরে থেকে বের করতে চাই যে অরিজিনাল যে ফাংশনটা সেটা ব্যালেন্স নাকি কনস্ট্যান্ট, এবং এই ইনফরমেশনটাও জানি যে যদি ব্যালেন্সড হয় তাহলে আলফা প্রাইম উইল বি পারপেন্ডিকুলার টু বা অর্থোগোনাল টু আলফা। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, আমি এবার আলফা প্রাইমের উপর একটা কাজ করব। কি কাজ করব সেটা বলে দেই। আলফা প্রাইমের উপর প্রত্যেকটা কিউবিটের উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করব, তারপর মেজার করব। মেজার করে আউটপুট হিসাবে 0 আসে নাকি, অল জিরো স্টেটটা আসে নাকি সেটা দেখব। যদি অল জিরো আসে তার মানে অরিজিনাল ফাংশনটা কনস্ট্যান্ট, আর যদি অল জিরো না আসে তাহলে অরিজিনাল ফাংশনটা ব্যালেন্সড। আচ্ছা, কেমনে হইলো সেটা বলি। আচ্ছা, কি করব বলি। আমার আলফা প্রাইম স্টেটটা আছে, আলফা প্রাইম স্টেটটার উপর সবগুলা কিউবিটের উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি আগে কি করব সেটা বলে দিছি, কেন করব সেটা বলি নাই, এখন বলতেছি আর কি। ওকে, আলফা প্রাইমের উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করব সবগুলা স্টেটের উপর। আচ্ছা, তারপর এইটার উপর মেজারমেন্ট চালাইলে
অল জিরো স্টেট পাবো, অর্থাৎ 0 0 0 ... এটা প্রবাবিলিটি বের করবো কেমনে? ধরেন ইফ আই মানে রিকল, আপনাদের যদি মনে করাই দেয়, ধরেন আমার কাছে একটা স্টেট আছে সাই এর উপর আমি কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট করলাম, এই মেজারমেন্টের রেজাল্ট জিরো আসবে, এটা প্রবাবিলিটি কেমনে ক্যালকুলেট করতাম মনে আছে? জি স্যার। হ্যালো, কেমনে ক্যালকুলেট করতাম? আচ্ছা আমি মনে করাই দিই, জিরোর সাথে ইনপুট স্টেটের ইনার প্রোডাক্ট নিতাম, তারপরে মড স্কয়ার করতাম, রাইট? তো এই এইচ টেনসর এন, এই স্টেটের উপর যদি আমি কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট করি, তারপরে এই অল জিরো স্টেট পাবো, এটা প্রবাবিলিটি কেমনে বাইর করব? প্রবাবিলিটি অফ গেটিং অল জিরো কে আমি করে ওটার সাথে 0n, হ্যাঁ রাইট, 0n এর সাথে এই হুম, স্টেটটা মড স্কয়ার করব। জি ইনার স্যার। প্রোডাক্ট নিব, তারপরে মড স্কয়ার নিব। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, যদি অরিজিনাল ফাংশনটা ব্যালেন্সড হয়, যদি অরিজিনাল ফাংশনটা ব্যালেন্সড হয়, আচ্ছা ব্যালেন্সডের পরিবর্তে আগে এটা চিন্তা করি, যদি অরিজিনাল ফাংশনটা কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? তাহলে এই আলফা প্রাইম স্টেটটা হইলো আমার আলফার সমান, অর্থাৎ ইনিশিয়ালি যে স্টেট ছিল সেই স্টেটের সমান। এই জিনিসটার দিকে খেয়াল করি, এই যে 0n h টু দি পাওয়ার n, এইটা কি? এটা সমান না h টু দি পাওয়ার n 0n ড্যাগার। এখন এটা বুঝতে পারেন নাকি? এটা কি বুঝেন জি স্যার। যে আমি যদি এমন একটা স্টেট লিখি ই, এটা সমান সমান কি স্টেট ই এর ড্যাগার না? জি স্যার। জি স্যার। জি আছেন? আচ্ছা বুঝতে পারতেছেন? আচ্ছা, আর হ্যাডামার তো নিজেই নিজের ড্যাগার, তাইলে জিরোর ব্রায়ের সাথে এই টেনসর এন এর যে গুণফল, এই গুণফলের ড্যাগার নিলে গুণফলটা বেসিক্যালি এই টেনসর এন এর জিরো এন এর উপর এক করার পরে ড্যাগার নেওয়ার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখন অল জিরো স্টেটের উপর হ্যাডামার অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়? কিছুক্ষণ আগেই বলছি, অল জিরো স্টেটের উপর হ্যাডামার অ্যাপ্লাই করলে বেসিক্যালি আপনার ওই অল ইনপুট সেটটাই পাওয়া যাবে, হ্যাঁ, প্রত্যেকটা কম্বিনেশন পাওয়া যাবে। রাইট? তাইলে আচ্ছা, প্রত্যেকটা কম্বিনেশন যেহেতু পাওয়া যাবে, সো হ্যাঁ অল ইনপুটটাই হ্যাঁ হবে। রাইট, হ্যাঁ জি ওই স্যার। অল ইনপুট সেটটা কিন্তু আমি আলফা বলতেছিলাম। তাইলে দিস ইজ ইকুয়ালস টু আলফার বার, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই পার্টটা হইল আলফার ব্রায়ের সমান। আচ্ছা, তাইলে কি দাঁড়াইলো? তাইলে দাঁড়াইলো যেটা, যে যদি এফ কনস্ট্যান্ট হয় তাহলে আলফা প্রাইমটা আলফার সমান, আর এই পার্টটাও আলফার সমান, তাহলে আলফার সাথে আলফার ইনার প্রোডাক্ট হবে, ইনার প্রোডাক্ট হয় মড স্কয়ার হবে, হুইচ উইল গিভ মি 1। তার মানে এই হ্যাডামার্ড অ্যাপ্লাই করার পরে যদি আমি অল জিরো স্টেট আসছে নাকি এটা চেক করি, যদি ইনিশিয়াল ফাংশনটা কনস্ট্যান্ট হয়ে থাকে তাইলে অল জিরো স্টেট আসবে উইথ প্রবাবিলিটি 1, মানে সবসময় অল জিরো স্টেটটাই আসবে। Yes. ওকে, আর যদি ব্যালেন্সড হয়, ব্যালেন্সড হইলে জিরো আসার প্রবাবিলিটি কত? ব্যালেন্সড হইলে জিরো আসার প্রবাবিলিটি হইল অল স্টেট। এই 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 জায়গায় এই আলফা প্রাইমটা আলফার সমান হবে না, এইটা আলফা প্রাইমটা আলফা প্রাইমেরই সমান থাকবে, এইটার মড স্কয়ার হবে। কিন্তু আমরা তো একটা জিনিস প্রমাণ করে আসছি কিছুক্ষণ আগে, কি যে আলফা প্রাইম আর আলফা হইল পারপেন্ডিকুলার, তাহলে আলফা প্রাইম আর আলফার 1 ইনার প্রোডাক্ট কি হবে? দুইটা অর্থোগোনাল সেটের ইনার প্রোডাক্ট কি হয়? 0 প্লাস 1 আর 0 মাইনাস 1, এই দুইটার ইনার প্রোডাক্ট কত? স্যার 1 না স্যার? ইনার প্রোডাক্ট কেমনে করে, মানে এইটার সাথে এইটার ইনার প্রোডাক্ট যদি করি, প্লাসের সাথে মাইনাস ইনার প্রোডাক্ট করলে কি পাওয়া যায়? আচ্ছা 0 পাওয়া যায়, ঠিক আছে 0 পাওয়া যায়, এটা আমরা উপরে প্রমাণও করে আছি যে ইনার প্রোডাক্টটা 0। কেন দেখেন,
এই যে স্টেটটা আর এই যে স্টেটটা, এই দুটা যদি ইনার প্রোডাক্ট করি, যেহেতু সমান Nullify সমান হয়ে পরিমাণ যাবে। প্লাস মাইনাস আছে, তাহলে ইনার প্রোডাক্ট করলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান একজন আরেকজনকে Sorry, ক্যান্সেল sir, করে আমি দিবে, একটা তাহলে জিরো পাবে। পজিটিভিটি দিয়ে ইয়ে Okay? করতেছিলাম। তাইলে এই ব্যাপারটা জিরো আসবে। ঠিক আছে, তো আমাদের অ্যালগরিদম আসলে শেষ। তাইলে আমরা কি দেখলাম? আমরা এই অ্যানালাইসিস থেকে দেখলাম যে যদি আমার অরিজিনাল ফাংশনটা ইয়া হয়, যদি আমার অরিজিনাল ফাংশনটা ব্যালেন্সড হয়, তাইলে এই আউটপুটের উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করে মেজার করে মেজার করলে সবসময় জিরো আউটপুট দিবে, অল জিরো স্টেটটা আউটপুট দিবে। আর যদি কনস্ট্যান্ট হয়, সরি কি বলতেছি, যদি ব্যালেন্সড হয় তাহলে কখনোই জিরো আউটপুট দিবে না। আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে হ্যাডামার্ড অ্যাপ্লাই করার পরে মেজার করলে সবসময় জিরো আউটপুট দিবে। ওকে, তো মানে স্যার ব্যালেন্স স্যার কোনো আউটপুট দিবে না, অ্যানসার জিরো। তাইলে আমি অ্যালগরিদমটা লিখি। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে অ্যালগরিদমটা লিখি, ফাইনাল অ্যালগরিদমটা লিখি। ফাইনাল অ্যালগরিদমটা হবে এরকম, ডিজে অ্যালগরিদম, ওয়ান, প্রমিস, given function f that is balanced or constant, দুই ইনগ্রেডিয়েন্ট দুইটা লাগবে আপনার, ওই ফাংশনের ফেস কিকব্যাক ইউনিট এটা লাগবে, সি অল ইনপুট স্টেটটা বানানো লাগবে। অল ইনপুট স্টেট হইল সুপারপজিশন অফ অল পসিবল ইনপুটস। ঠিক আছে, তারপরে যে কাজটা করা লাগবে সেটা হইল অল ইনপুট স্টেট কেমনে বানায়, অল জিরো স্টেটের উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করে। আচ্ছা, তাহলে অ্যালগরিদমটা বেসিক্যালি এই, আপনি অল জিরো স্টেট নিবেন, হ্যাডামার্ড অ্যাপ্লাই করবেন, হ্যাডামার্ড অ্যাপ্লাই করলে অল ইনপুট স্টেটটা তৈরি হবে। এই অল ইনপুট স্টেটের উপর আপনার ফাংশনের পিকে বিটা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ ফেস কিকব্যাক ইউনিটের যেটা বানাইছেন সেটা অ্যাপ্লাই করবেন। সেটা অ্যাপ্লাই করার পর আবার হ্যাডামার্ড অ্যাপ্লাই করবেন, তারপরে মেজার করবেন কম্পিউটেশনাল বেসিসে। যদি জিরো আসে তাইলে কনস্ট্যান্ট, আপনার এফটা কনস্ট্যান্ট ছিল। আর যদি নন জিরো এলিমেন্ট আসে, নট জিরো, তাইলে ব্যালেন্স ছিল। ঠিক আছে, আচ্ছা, এইটাই হইলো আপনার ইয়া। হ্যাঁ, দিস ইজ ইয়োর ডিজে অ্যালগরিদম। তো এই ডিজে অ্যালগরিদম হইলো আপনার ক্লেভার মেকানিজম টু ইউজ ফেস কিকব্যাক টু ডু স্টাফ। আচ্ছা, আজকে ক্লাস এখানে শেষ করি, আমি অনেক ওভার হয়ে গেছি। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, নেক্সট ক্লাসে দেখা হবে।